হ্যালো এভরিওয়ান। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে একটি কবিতা রয়েছে, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা খুব সুন্দর একটি কবিতা। তো কবিতাটি শুরু করার আগে কবিতার স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, কবিতার ফর্ম সম্পর্কে জানতে হবে। তো এই কবিতাটি একটি সনেট। তাহলে সনেট কি? সনেট হচ্ছে 14টি লাইনের একটি কবিতা। এবার সনেট দু রকম, একটি হচ্ছে ইটালিয়ান সনেট অর পেট্রার্চন সনেট, আরেকটি হচ্ছে ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট। তো তোমাদের যে কবিতাটি রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেটি হচ্ছে ইটালিয়ান সনেটের একটি এক্সাম্পল। কিভাবে বুঝলে ইটালিয়ান সনেট? কারণ ইটালিয়ান সনেটে রাইম স্কিম দেখবে এ বিবিএ এ বিবিএ, ঠিক আছে, এরকম রাইম স্কিম থাকবে, আর থাকবে সি ডি সি ডি সি ডি, এরকম। তো রাইম স্কিম অবশ্যই দেখবে। কবিতাটিতে 8টি লাইনের একটি স্ট্যান্জা এবং 6টা লাইনের একটি স্ট্যান্জা ডিভাইড করা থাকবে। এমন যদি 8টি লাইন এবং 6টা লাইনের স্ট্যান্জা ডিভাইড করা থাকে, তখন সেই পুরো কবিতাটাকে আমরা বলবো সনেট। ওকে, এবার 8টি লাইনের স্ট্যান্জাকে বলা হয় অক্টেভ, আর যে 6টি লাইন রয়েছে সেটাকে বলবো সিস্টেট। এগুলো অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এবার কবিতাটি শুরু করার আগে আমরা কবির সম্পর্কে একটু জানবো। কবি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন, সেজন্য ওনাকে বলা হয় রোমান্টিক পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ এ নেচার পোয়েট। তাহলে চলো এবার আমরা সোজা চলে যাব কবিতায়। দেখবো কবিতায় 14টি লাইন পড়বো, মানে সহ পড়বো, এবং কিছু লিটারারি ডিভাইস রয়েছে সেগুলো জেনে নেব। দেখো, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। তাহলে সেপ্টেম্বর 3, 1802, 1802 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর এই কবিতাটিকে লেখা হয়েছিল। তো এখানে জানবে কবিতার টাইটেল রয়েছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখানে আমরা প্রথমে একটা ব্রিজের নাম পেলাম, ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজটি রয়েছে লন্ডনে। কবি যখন নিজের ইংল্যান্ড থেকে ফ্রান্সের পথে যাচ্ছিলেন, তখন মাঝ পথে অর্থাৎ ইংল্যান্ডেই এই ব্রিজটি দেখতে পান। সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে তিনি এবং ওনার বোন ডরোদি ওয়ার্ডসওয়ার্থ দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকার পরে কবির নজরে লন্ডন শহরের সৌন্দর্যটি ধরা পড়েছে, সেটা তিনি এই কবিতায় বর্ণনা করেছেন। তো চলো আমরা এবার কবিতাটি ভালো করে পড়বো, কোন কোন সৌন্দর্য কবিতায় বলা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এবার কবিতাটি আমরা শুরু করছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথম লাইনে বলা আছে যে পৃথিবীর আরো সুন্দর কিছু দেখানোর বাকি নেই। পৃথিবী অলরেডি সুন্দর জিনিস দেখিয়ে ফেলেছে, সেজন্য কবি সেই সৌন্দর্যটাকে উপলব্ধি করেছেন। উপলব্ধি করার পর কবি এতটা খুশি হয়েছেন, এতটা মুগ্ধ হয়েছেন যে তার কাছে মনে হয়েছে যে পৃথিবীর আর সুন্দর কিছু দেখানোর বাকি নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। এবার কবি বলেছেন যে এমন একজন লোক যে নাকি সেই সৌন্দর্যটাকে অবজার্ভ করে উপলব্ধি না করে চলে যাবে, সে হৃদয় বা মনের দিক থেকে অনেক ডাল হয়ে পড়বে, অর্থাৎ নিস্তেজ হয়ে পড়বে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এবার কবির কাছে মনে হয়েছে যে এই দৃশ্যটি, যে দৃশ্যটি সকালবেলায় কবি দেখলেন, সেই দৃশ্যটি এতটা টাচিং, এতটা স্পর্শকাতর তার সৌন্দর্যে বা তার মহিমায়। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। তাহলে এই শহর, তাহলে এখানে দিস সিটি বলতে এই শহর, এই শহর মানে কোন শহর? লন্ডন, মনে রাখবে লন্ডন। নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, তাহলে একটা পোশাকের মতো পড়ে রয়েছে। কেন কবির কাছে এমনটা মনে হয়েছে যে শহরটি একটি পোশাকের মতো পড়ে রয়েছে? কারণ সকালবেলার সৌন্দর্যে কবি এতটা আকৃষ্ট হয়েছেন যে কবির কাছে মনে হয়েছে যে সেই সময়টা বাকি সময়গুলোর চেয়ে অনেক বেশি আলাদা, অনেক বেশি মুগ্ধকর। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পেয়ার। সকালের সৌন্দর্যটি নীরব এবং উন্মুক্ত। তাহলে কবির কাছে সকালের সৌন্দর্য কেমন মনে হয়েছে? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। কেন সাইলেন্ট? কারণ সকালবেলার সৌন্দর্য, এখানে সকালবেলা বলতে মনে রাখবে এক্সাক্ট টাইম এখানে রয়েছে সকাল 6টা। সেই সময়ে সূর্য জাস্ট উঠেছে, কিন্তু সেখানে কোনো কোলাহল নেই, শান্ত পরিবেশ। সেরকম পরিবেশে কবি পুরো লন্ডন শহরের সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পেরেছেন। Ships, towers, domes, theaters and temples lie open unto the fields and to the sky. কবির কাছে মনে হয়েছে যে জাহাজ, টাওয়ার, ডোমস, ডোমস মানে গম্বুজ, থিয়েটার নাট্যশালা, অ্যান্ড টেম্পলস এবং মন্দির, লাই ওপেন অর্থাৎ খোলা হয়ে রয়েছে
আনটু দ্য ফিল্ডস অর্থাৎ মাঠের কাছে, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ অবধি। তাহলে এই লাইনের থেকে আমরা বুঝলাম যে লন্ডন শহরের স্পেসিফিক্যালি কোন কোন জিনিসগুলোর উপর কবির নজর পড়েছে, যেটা থেকে কবি বুঝলেন যে পুরো লন্ডন শহরটাই অনেক বেশি মুগ্ধকর। তাহলে দেখবে শিপস, জাহাজ, টাওয়ার, ডোমস, থিয়েটার্স, টেম্পলস, এই জিনিসগুলো দেখতে পেয়েছেন, সেগুলো কোথায় রয়েছে? মাঠে। অর্থাৎ মাঠটাকে কবি উপলব্ধি করেছেন, ভালো করে দেখেছেন। সেটা দেখে মনে হয়েছে যে পুরো লন্ডন শহরটাই সুন্দর, অনেক বেশি সুন্দর। অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশের কাছে, অর্থাৎ আকাশের কাছে সেগুলো খোলামেলা হয়ে রয়েছে। তো সেটা দেখে কবির মনে হয়েছে যে লন্ডন শহর অনেক বেশি সুন্দর। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, বলেছে সবকিছু উজ্জ্বল এবং চকচক করছে সেই ধোঁয়াহীন এয়ারে, বাতাসে। তাহলে সেই সময়ে বাতাস কেমন ছিল? স্মোকলেস, ধোঁয়াহীন। সেই ধোঁয়াহীন বাতাস থাকার জন্য কবির সবকিছুকে চকচকে এবং ঝকঝকে মনে হয়েছিল। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, এবার কবির মনে হয়েছে যে সূর্য এমন সুন্দরভাবে আগে কখনো তার কিরণ ফেলেনি, বা সূর্য আগে কখনো তার চমক দেখায়নি বা তার সৌন্দর্য দেখায়নি, যেমনটা সেই সকালে সূর্য দেখিয়েছিল, যেমনটা কবি উপলব্ধি করতে পেরেছিলেন। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম চমকে, ভ্যালি, রক অর হিল, বলেছে উপত্যকা, শিলা অথবা পাহাড়, নেভার স আই, কখনোই আমি দেখিনি, নেভার ফেল্ট, কখনোই অনুভব করিনি, এ কাম সো ডিপ, এত গভীর একটি প্রশান্তি বা একটা গভীর শান্তি। তাহলে কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি উপত্যকা দেখেছিলেন, শিলা দেখেছিলেন, পাহাড় দেখেছিলেন, সে পাহাড়ের ওপর সূর্যের কিরণ এসে পড়েছিল, সেটা দেখে অনেক বেশি কবি মুগ্ধ হয়েছিলেন। সেরকম সৌন্দর্য কবি আগে দেখেননি এবং আগে কখনো ফিল করেননি, উপলব্ধি করেননি। কি উপলব্ধি করেনি? সেটা দেখে কবির মনে যে শান্তি, সেই শান্তিটা তিনি আগে কখনো উপলব্ধি করেননি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, বলেছে নদীটি, তাহলে এখানে একটা নদীর নাম আছে, লন্ডন শহরে একটি নদী বয়ে গেছে। কি নদী? টেমস নদী, মনে রাখবে, THAMES, টেমস। টেমস নদী নিজের মিষ্টি ইচ্ছেতে বয়ে চলেছে। ডিয়ার গড, প্রিয় ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বলেছে এই বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে, অর্থাৎ লন্ডন শহরের ঘর বা বাড়িগুলোকে ঘুমন্ত মনে হচ্ছে, সেই সময় প্রত্যেকটা বাড়ি ঘুমিয়েছিল। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং এই দয়াপূর্ণ হৃদয়টি, তাহলে এখানে দয়াপূর্ণ হৃদয় বলতে লন্ডন শহরটাকে বোঝানো হয়েছে, যে শহরটা তখনও শুয়ে ছিল। কারণ সেই শহরে লোকজনেরা শান্ত ছিল, সবাই যে যার মতো ঘুমাচ্ছিল, শান্ত একটা পরিবেশ ছিল। সেই সময়টাতে পুরো লন্ডন শহরটা ঘুমাচ্ছিল। তো কবির কাছে এটা মনে হয়েছে, কবি অ্যাজিউম করেছেন, কবি পুরো সৌন্দর্যটাকে দেখার পরে কবির মনে হয়েছে যে এরা সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারেনি বা পারলো না, যেটা তিনি ওই ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে থেকে তিনি সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পেরেছিলেন। এখান থেকে আমরা কিছু লিটারেরি ডিভাইস দেখব। লিটারেরি ডিভাইস আমরা ফার্স্ট সেন্টেন্সে চলে যাব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর আর সুন্দর কিছু দেখানো নেই। তার মানে কবির কাছে মনে হয়েছে যে পৃথিবীর আর সুন্দর কিছু দেখানো নেই, কিন্তু আসলে তো সেটা নয়। মানে পৃথিবীর আরো অনেক সুন্দর জিনিস দেখানো আছে, তো এটা অনেক কবি বাড়িয়ে বলেছেন, তো কবি এক্সাজারেট করেছেন। তাহলে এখান থেকে আমরা একটা লিটারারি ডিভাইস পেলাম, সেটা হচ্ছে হাইপার বলে। তারপরে আরেকটা পাবো 4 নম্বর লাইনে, দেখবে দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার, বলছে এই শহরটি এটা পোশাকের মতো পরে রয়েছে। শহর কখনো পোশাক পরে না, শহরটাকে একটা ব্যক্তি রূপে দেখানো হয়েছে। তো এই লাইনটি একটি পার্সোনিফিকেশনের উদাহরণ। তারপরে আরেকটা লাইন আছে, দেখবে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, নদী নিজের মিষ্টি ইচ্ছেতে বয়ে চলেছে। এখানে নদীটিকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। এই লাইনে পার্সোনিফিকেশন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। আশা করছি তোমরা ভিডিওটি ভালো করে বুঝে গেছো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।